এমডিএচ দম আলু, ডাল তড়কা এবং মাশরুম মশলা। এমডিএচ দিয়ে রাঁধলে খাবার হবে মজাদার। এমডিএচ আপনাকে সর্বদা নতুন স্বাদ দিতে প্রতিবদ্ধ। নমস্কার, জবাব চাই বাংলাতে আরেকবার চলে এসেছি। রাস্তাঘাটে আমি যখন যাচ্ছি, রাস্তাঘাটে বা ঠাকুরের ফুল কিনতে বেরোচ্ছি, বাজারে যাচ্ছি, মাছ মাংস কিনতে যখন যাচ্ছি, লোকজন একটা কথাই বলছে, ময়ূকদা, ইলেকশন কমিশন যদি ঠিকভাবে ভোটটা করাতে পারে বাকিটা বাংলার মানুষ বুঝে নেবে। নির্বাচন কমিশনকে এবারে সুপার হিরোর মতন আসনে রাখছে বাংলার মানুষ। নির্বাচন কমিশনের যারা প্রতিনিধিরা রয়েছেন তারা যদি বাংলা বুঝতে পারেন বা নির্বাচন কমিশনের সঙ্গে যুক্ত যে সমস্ত বিএলও থেকে, ইআরও থেকে, এইআরও থেকে, সেক্টর অফিসার থেকে যারা যারা পশ্চিমবঙ্গে কাজ করছেন বা বাইরের রাজ্য থেকে যারা এসেছেন, ত্রিপুরা থেকে এসেছেন, অন্যান্য রাজ্য থেকে এসেছেন, যারা বাংলাটা বুঝতে পারেন, ময়ূকের কথা যদি তাদের কাছে পৌঁছায়, বিশ্বাস করুন এবারের ভোটটা কিচ্ছু করতে হবে না। এবারের ভোটটা সুষ্ঠুভাবে, শান্তিপূর্ণভাবে মানুষ যদি ভোটটা দিতে পারে, মানে ভাবুন আমাদের পশ্চিমবঙ্গের চাওয়া পাওয়াগুলো, আমরা বিশাল কিছু চাচ্ছি না, বিশাল কিছু পাবো না হয়তো। বাংলার মানুষ শুধু চায় নির্বাচন কমিশন এবারের ভোটটায় শুধু ভোটটা দেওয়ার ব্যবস্থাটুকু করুক। এই হাজার হাজার সেনাবাহিনীর মতন কেন্দ্রীয় বাহিনী, আধা সেনাবাহিনী, সাজোয়া গাড়ি, এই সমস্ত কিছু আমরা বহুকাল ধরে দেখে এসেছি, বিশ্বাস করুন। কিন্তু কাজের কাজ যাতে এবারের ভোটে হয়, এটার জন্য ক্রমাগত আমরা কথা বলে যাচ্ছি, ক্রমাগত চাপ তৈরি করাটা প্রয়োজন। কারণ মমতা বন্দ্যোপাধ্যায়ের কিন্তু চাপ তৈরি হচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায় রিয়াক্ট করে ফেলছেন। মমতা বন্দ্যোপাধ্যায় বুঝতে পারছেন যে অন্যবারের থেকে, অন্যবারও সিআরপিএফ আসে, অন্যবারও কেন্দ্রীয় বাহিনীর যে সমস্ত সাজোয়া গাড়ি, সে সমস্ত গাড়ি আসে, আর্মার্ড ভেহিকল আসে, মানে সিআরপিএফ বা আইটিবিপি এবার প্রথম আসছে না বিধানসভা ভোটে, এবার প্রথম একেবারে কমব্যাট ফোর্সের জওয়ান যারা রয়েছে, সেন্ট্রাল ফোর্সের, তারা আসছে না, আগেও এসেছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই স্নায়বিক লড়াইয়ে হেরে যাচ্ছেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যুদ্ধজাহাজ দেখছেন। যুদ্ধজাহাজ কোথায় এসেছে, মানে যুদ্ধজাহাজ আসা উচিত। মমতা বন্দ্যোপাধ্যায় বিগত 15 বছর ধরে যেভাবে রক্তহোলি খেলেছেন এই নির্বাচনের দিনগুলোতে, তাতে যুদ্ধ জাহাজ আসা উচিত। কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সিআরপিএফকে পাগল বলে দিচ্ছেন, আবার সঙ্গে সঙ্গে বলছেন যে না সিআরপিএফ পাগল না, ওরা পাগল হয়ে গেছে, মানে কেন্দ্রীয় সরকার পাগল হয়ে গেছে। আমি জানি না কে পাগল হয়ে গেছে। প্রথমত পাগল বলাটাও পলিটিক্যালি ইনকারেক্ট স্টেটমেন্ট। মানসিকভাবে স্থিতিশীল নয় এটা বলা উচিত একজন মুখ্যমন্ত্রী, কিন্তু মুখ্যমন্ত্রী কাকে মানসিকভাবে স্থিতিশীল নয় এটা বলবেন বা বলার মতন জায়গায় রয়েছেন সেটা আমি জানি না। কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নার্ভের লড়াই, যেটা সবচেয়ে বড় লড়াই। অনেক নিউরোলজিস্ট এই মুহূর্তে আমাকে দেখছেন, অনেক নিউরোলজিস্ট যারা মনে প্রাণে এখন চাইছেন এবারের সরকারটা যাক। প্রসিদ্ধ ডাক্তার যারা, তারাও বলছেন এবার অনেক হয়েছে, এবার যাক, এবার যাক, এবার যাক। তারাও এবার মুচকি হাসছেন, কারণ মমতা বন্দ্যোপাধ্যায়ের যে স্ট্রং নার্ভটা ছিল সেটা ক্রমশ দুর্বল হচ্ছে। কোনো ওষুধে কাজ দেবে না। তৃণমূল কংগ্রেস বুঝতে
বুঝতে পেরেছে নার্ভের লড়াই না, আসল গণতান্ত্রিক লড়াইতেও 4 মে তৃণমূল হারছে। দেখুন, মিলিটারিদের সম্মান করি, স্যালুট জানাই, দেশের জন্য কাজ করুক। ভোট করতে কেন আসবে? কোনোদিন শুনেছেন যুদ্ধ জাহাজ ভোট করতে আসে? কোনোদিন শুনেছেন ভোটের জন্য মিলিটারিদের নিয়ে মিটিং করছে? এরা কি ম্যাড হয়ে গেছে নাকি? নয় ম্যাড নয় ব্যাড, এর মাঝে তো কোনো ওয়ার্ড নেই। আর এটাই হচ্ছে স্যাড। বেচারা, যখন মানুষ ভুল করে না, ভুল করতে করতেই যায়। এরা বাংলার জন্য হয়ে গেছে হ্যাংলা। যেমন করে হোক দখল করতে হবে বাংলা। মমতা বন্দ্যোপাধ্যায় কি বলছেন নিজে জানেন না। প্রথমে বললেন ম্যাড, তারপরে বললেন স্যাড, তারপরে বললেন ব্যাড। মানে উনি বিশ্বাস করতে পারছেন না যে এবার ভোটটায় উনি হারতে চলেছেন, এবং এরকম ভাবে হারতে চলেছেন সেটা আমার ধারণা উনি একটা আন্দাজ করেছেন যে 200+ বিজেপি পেলে ওনার অবস্থা, ওনার দলটা থাকবে না অ্যাকচুয়ালি, এটা উনি বুঝতে পারছেন। কিন্তু নির্বাচন কমিশন, সিআরপিএফ যাকে পাচ্ছেন উনি ম্যাড বলে দিচ্ছেন, উনি ব্যাড বলে দিচ্ছেন, উনি স্যাড বলে দিচ্ছেন। উনি নিজে যখন স্যাড থাকেন তখন সবচেয়ে বেশি বোধহয় সুরে সুরে বা ছন্দে ছন্দে বলেন। আমি দর্শকদের পাবলিক ডিমান্ডে আরেকবার এই বাইটটা, অভূতপূর্ব বাইট, আরেকবার শোনানোর জন্য বলবো। মিলিটারিদের সম্মান করি, স্যালুট জানাই, দেশের জন্য কাজ করুক। ভোট করতে কেন আসবে? কোনোদিন শুনেছেন যুদ্ধ জাহাজ ভোট করতে আসে? কোনোদিন শুনেছেন ভোটের জন্য মিলিটারিদের নিয়ে মিটিং করছে? এরা কি ম্যাড হয়ে গেছে নাকি? নয় ম্যাড নয় ব্যাড, এর মাঝে তো কোনো ওয়ার্ড নেই। আর এটাই হচ্ছে স্যাড। বেচারা, যখন মানুষ ভুল করে না, ভুল করতে করতেই যায়। এরা বাংলার জন্য হয়ে গেছে হ্যাংলা। যেমন করে হোক দখল করতে হবে বাংলা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বুঝতে পারছেন যে ওনার আর কিচ্ছু ডেলিভার করার নেই। মানে মুখ্যমন্ত্রী এসআইআর নিয়ে লোক খেপাচ্ছিলেন, এসআইআর হলো, এসআইআর খুব ভালোভাবে হলো, এসআইআর থেকে খুব ভালোভাবে 90 লাখ নাম বাদ গেল, এবং সেই নামগুলো নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভেবেছিলেন একটা গোটা বাংলা জুড়ে আগুন জ্বালানোর চেষ্টা করবেন, হলো না। মুখ্যমন্ত্রী তারপর ভেবেছিলেন ট্রাইব্যুনালে যাদের নাম ফেঁসে আছে তাদেরকে রাস্তায় নামাবেন, হলো না। এসআইআরে নাকি, এসআইআরের আতঙ্কে নাকি, লাইনে দাঁড়ানোর জন্য নাকি অনেকে মারা গেলেন। তাদের অদ্ভুত সমস্ত যুক্তি সামনে এনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লাশের রাজনীতি করতে গেলেন, হলো না। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সংখ্যালঘুদেরকে খেপিয়ে দেওয়ার চেষ্টা করলেন। আপনি ক্রোনোলজিটা ভাবুন। মুখ্যমন্ত্রী সংখ্যালঘুদের খেপিয়ে দিয়ে বললেন সমস্ত মুসলিম নাকি ভারত ছাড়া হবে, হলো না। ভারত ছাড়া কেন হবে মুসলিমরা? মানে 4 পুরুষ 5 পুরুষ ধরে যারা নবাব সিরাজউদ্দৌলার কাগজ থেকে শুরু করে মোগল আমলের কাগজ দেখিয়ে দেবেন, তারা কেন এই বাংলা থেকে, ভারত থেকে বেরোবেন? তাদেরও তো এই দেশটা। বরঞ্চ তারা পাকিস্তান বলে যে দেশটা হয়েছিল সেই দেশে না গিয়ে, ভারতকে নাপাক না ভেবে, ভারতকে মা হিসেবে ভারত মাতার জয় বলে রাষ্ট্রপতি মুসলিম হয়ে এই বাংলাতে যে রয়েছেন সেটা তো কারোর বদান্যতায় রয়েনি। আমাদের দেশটায় আমরা হিন্দু, বৌদ্ধ, শিখ, জৈন, পারসিক, মুসলমান, খ্রিস্টানি আগেও ছিলাম, এখনো থাকবো। কিন্তু এই দেশটা, যোগী আদিত্যনাথরা বলছেন এই দেশটা বাবরদের দেশ বানাতে দেওয়া হবে না। সত্যি বাবর তো আমাদের দেশের ছিল না, বা মধ্যপ্রাচ্য থেকে যে ধ্যান ধারণাগুলো এই দেশে বারবার করে আরোপ করে দেওয়ার চেষ্টা হয়েছে সেটা করতে দেওয়া যাবে না। এই দেশটা বাবরের কখনো ছিল না, এই দেশটা হুমায়ুনেরও ছিল না, এই দেশটা শ্রীরামচন্দ্রের ছিল, এই দেশটা মা কালীর রয়েছে, মা কামাক্ষার রয়েছে, মা ত্রিপুরা সুন্দরীর রয়েছে। এই দেশটা তাদেরই থাকবে। এবং যোগী আদিত্যনাথের ভাষায় আমি দেখছিলাম সবচেয়ে বেশি সার্চ হয়েছে যে শব্দটা বাংলায় কাঠমোল্লা বলে, অর্থাৎ কট্টরপন্থী। এই কট্টরপন্থীদের বাংলা বা দেশ হবে না, যোগী আদিত্যনাথ বারবার বলছেন। এটা কিন্তু চাপিয়ে দেওয়ার একটা সংস্কৃতি চলছে। মমতা বন্দ্যোপাধ্যায় এতদিন ধরে সেটা করেছেন, এবং এটা করেছেন বাঙালি এটা ভেবেছে যে এটা শুধুমাত্র সুর বা সংস্কৃতি, আর বিজেপি নাকি বহিরাগত, এটাও এখন কাজে দিচ্ছে না। মৈথিলী ঠাকুর
25 বছর বয়সী সর্বকনিষ্ঠ বিধায়িকা ভারতবর্ষের মৈথিলী ঠাকুর বিহারের জনকপুরের মেয়ে। সে মৈথিলী ঠাকুর এসে এখানে রবীন্দ্রনাথের মাটিতে কি মিষ্টি সুরে, মৈথিলী ঠাকুর কিন্তু খুব বিখ্যাত ভজন শিল্পী, আপনারা যদি ওনার গান না শুনে থাকেন অবশ্যই শুনবেন। মৈথিলী ঠাকুর জায়গায় জায়গায় গিয়ে রবীন্দ্রসঙ্গীত গাইছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের কেন রাগ হবে না? মমতা বন্দ্যোপাধ্যায় বললেন বিজেপি নাকি মাছ খাওয়া বন্ধ করে দেবে। বিজেপি নেতারা এমন মাছের কম্পিটিশন করছে, আমি শুনলাম বিজেপি নেতারা যে সমস্ত জায়গায় আছে তার আশেপাশের বাজারে নাকি মাছ পাওয়া যাচ্ছে না। আজকে অনুরাগ ঠাকুর একদম কবজি ডুবিয়ে মাছ খেয়েছে, পাঁঠার মাংস খেয়েছে এবং ক্যামেরা নিয়ে দেখিয়েছে যে ভাই আমরা হিমাচল প্রদেশে কবজি ডুবিয়েই এভাবে খাই। নরেন্দ্র মোদী কোনোদিন বারণ করেনি। হিমাচল প্রদেশে দীর্ঘদিনের বিজেপি সরকার, হিমন্ত বিশ্ব শর্মা তো বলেই দিয়েছেন, মমতা বন্দ্যোপাধ্যায়কে কম্পিটিশনে যাওয়ার জন্য বলেছেন যে আমি মা কামাখ্যার ভূমি থেকে আসি, সেখানে পাঁঠা বলি হয় এবং পাঁঠা বলির পরে সেই পেঁয়াজ রসুন ছাড়া যে প্রসাদী মাংস, সে মাংসর কম্পিটিশন হোক। মমতা বন্দ্যোপাধ্যায়কে বলছেন দিদি আপনার থেকে আমি 2 পিস বেশি মাংস খাবো। তো এগুলো চলছে না, মমতা বন্দ্যোপাধ্যায় বুঝতে পারছেন এবং সে কারণে তিনিও, অনেকে বলছেন, বিরোধীরা বলছেন, প্রলাপ বকছেন। আমি চাই না মাননীয় মুখ্যমন্ত্রী, যদিও তিনি এখন মাননীয় মুখ্যমন্ত্রী নন, তিনি প্রার্থী, স্টিল তিনি একজন বয়স্ক রাজনীতিবিদ, তাকে নিয়ে এই ধরনের কথা বলতে চাই না, কিন্তু তার কোনো ন্যারেটিভ কাজ দিচ্ছে না। যে মৈথিলী ঠাকুর অন্য সময় হলে মমতা বন্দ্যোপাধ্যায়ের পেটোয়া কিছু বুদ্ধিজীবী এই মৈথিলী ঠাকুরকে বলতো ও তো বিহারি, ও তো বহিরাগত, ও বাংলা কি বোঝে। মৈথিলী ঠাকুর প্রতি বিধানসভায় গিয়ে মিষ্টি সুরেলা গলায় রবীন্দ্রসঙ্গীত গাইছেন। প্রথম গানটা শুনি। মিথিলা এই গানটা, মিথিলা ঠাকুর এই গানটা জোড়াসাঁকোতে গাইছিল। জোড়াসাঁকো রবীন্দ্রনাথের জোড়াসাঁকো। মৈথিলী ঠাকুর এই গানটা মিথিলার অন্যতম একজন কন্যা, সেই মিথিলার মৈথিলী ঠাকুর এই গানটা যেখানে গাইছিলেন সেটা হচ্ছে জোড়াসাঁকো, রবীন্দ্রনাথ ঠাকুরের জোড়াসাঁকো। এবং জোড়াসাঁকোতে কিন্তু বড়বাজারও রয়েছে, অর্থাৎ বহু বিহারি মানুষজন রয়েছেন, তারাও কিন্তু মানে গানের তালে তালে সুর মেলাচ্ছিলেন। এবং এটাই কিন্তু বাংলা। এই বাংলাটা, আমার মাটি আমার মা রোহিঙ্গাদের হবে না, আমার মাটি আমার মা বাঙালিদের থাকবে, বিহারিদের থাকবে, গুজরাটিদের থাকবে, ত্রিপুরাবাসীর থাকবে, ভারতীয়দের থাকবে। আরেকটা গান শোনাই, সেটাও রবীন্দ্রসঙ্গীত। এবং তারপর আরেকটা গান শোনাবো, যে গানটা আসলে তৃণমূল কংগ্রেস একটা অ্যানথেমের মতন বিভিন্ন জায়গায় গাইছে। বিজেপি বলছে কিছু জনকে তোষণ করতে। প্রথমে মৈথিলী ঠাকুরের আরেকটা গান শোনাই। দ্বিতীয় যে গানটা মৈথিলী ঠাকুরের, সেই গানটা আমি শোনানোর আগে সায়নী ঘোষের যে গানটা, সায়নী ঘোষ বিভিন্ন জায়গায় গান, সে গানটা খুব সুন্দর গান, কিন্তু সেই গানটার মধ্যে বিজেপির নেতারা বলছেন যে এই শব্দগুলো এটা আসলে আরোপ করে দেওয়ার চেষ্টা হচ্ছে। আমার হৃদয়ে মাঝে কাবা, নয়নে মদিনা। প্রতি মুহূর্তে রবীন্দ্রনাথের বাংলাকে পরিবর্তন করে এই শব্দগুলো আমাদের মগজে ঢোকানোর চেষ্টা হচ্ছে। কই রবীন্দ্রসঙ্গীত তো সায়নী ঘোষ কোনোদিন গান না। আমি তো বলবো সায়নী ঘোষকে, তৃণমূল নেতাদেরকে, নেত্রীদেরকে, আপনারা এত বড় বড় কথা বললেন, কালকে থেকে প্রতিদিন রবীন্দ্রসঙ্গীত গাইবেন, প্রতিদিন রবীন্দ্রসঙ্গীত গেয়ে দেখান, নজরুল গীতি গেয়ে দেখান যে আপনারা বাঙালি। আপনারা কি গান গান প্রতিদিন? সায়নী ঘোষ এই গানটা প্রতি জায়গায় গায় কেন? একটাই গান জানে না, এই গানটা ইচ্ছাকৃতভাবে করা হয়। শুনুন। ও মাঝি হেলা করিস না,
ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা। মদিনা হে নবী এলো মা মিনার ঘরে, কাঁদিলে হাজার মানি হাসিলে মুক্তা ঝরে। ও দয়াল মুর্শে যার শাখা তার কিসের ভাবনা, মুর্শে যার শাখা তার কিসের ভাবনা। আমার হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা, ওই আমার হৃদয় মাঝে কাবা নয়নে। সায়নী ঘোষকে প্রতি জায়গায় দেখবেন এই গানটা গেয়ে, দুর্গাপুজোতেও এই গানটা গেয়ে একটা বার্তা দেওয়ার চেষ্টা করেন সায়নী ঘোষ। ভাঙড় থেকে বসিরহাট প্রতি জায়গাতে সায়নী ঘোষ এই গানটা গান। আমি জানি না কি বার্তা দেওয়ার চেষ্টা করেন। গোটা বাংলা জুড়ে সবাইকে এই বার্তা দেওয়ার চেষ্টা হচ্ছে হৃদয়ে কাবা এবং নয়নে মদিনাকে রাখতে। পাল তুলে দে মাঝি হেলা করিস না। কেন রবীন্দ্রনাথের বা লালন ফকিরের এত যে গান আছে সেখানেও তো পাল তুলে দেওয়ার কথা আছে। কেন সায়নী ঘোষ এই গানটা গান না? রবীন্দ্রনাথের এত গান থাকছে। মৈথিলী ঠাকুর বিহার থেকে এসে এই রবীন্দ্রসঙ্গীতগুলো গাইতে পারেন মিষ্টি গলায়। সায়নী ঘোষ তিনিও তো সুরেলা গলায় গান গান। কেন গান গান না বলেন তো? যোগী আদিত্যনাথের কাছে এর উত্তর আছে। যোগী আদিত্যনাথ বলছেন যে আসলে রবীন্দ্রনাথের বাংলাকে পরিবর্তন করে দেওয়ার চেষ্টা হচ্ছে, এবং যোগী আদিত্যনাথ কড়া ভাষায় বলেছেন এটাই বিজেপি রুখতে চাইছে। দেখুন, बंगाल की धरा है, गुरुदेव रविंद्रनाथ ठाकुर इसी बंगाल की धरा ने दिए हैं। ये बंगाल की धरा है। भारतीय जनसंघ के संस्थापक डॉक्टर श्यामा प्रसाद मुखर्जी बंगाल की धरती पर पैदा हुए थे। बंगाल की धरती को हमें काबा की धरती नहीं बनने देना है। बंगाल की धरती तो काली की धरती रहेगी, मां काली की धरती, मां दुर्गा की धरती रहेगी, वंदे मातरम की धरती रहेगी, और हर हर महादेव का गूंज इस धरा से लगातार चलना चाहिए। এর পেছনের কারণটা বুঝতে পারলেন? সায়নী ঘোষ আসলে মমতা বন্দ্যোপাধ্যায়ের ইনস্ট্রাকশনে এই গানটা গান প্রতি জায়গায়। কোন গানটা আরেকবার শুনবো, যে গানটা নির্দিষ্টভাবে একটা সম্প্রদায়ের জন্য লেখা হয়েছিল, এবং এই গানটা নির্দিষ্টভাবে কিছু মানুষকে, যেরকমভাবে ফিরহাদ হাকিম বলেছিলেন দাওয়াতে ইসলামের মাধ্যমে মনকে পরিবর্তন করার জন্য বিভিন্ন দাওয়াত দিতে হবে, ঠিক সেরকম বিজেপি নেতারা বলছেন এই দাওয়াতটা দেওয়া হচ্ছে। বাংলাকে নির্দিষ্টভাবে যোগী আদিত্যনাথের কথায় পরিবর্তন করবার জন্য এই গানটা বারবার শোনানো হয়। কোনোদিন দেখবেন না সায়নী ঘোষ রবীন্দ্রনাথের কোনো গান গেয়েছেন, কোনো দিন নয়। তার কারণ সায়নী ঘোষ রবীন্দ্রনাথ বা নজরুলের এই বাংলাকে পরিবর্তন করতে চান, এবং সেটা আপনারা শুনছেন। গানটা আরেকবার শুনুন। এই গানটা কেন বারবার করে মাথায় ঢুকিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে, কাদেরকে খুশি করতে? শুনুন। পাল তুলে দে ও মাঝি হেলা করিস না, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা। মদিনা হে নবী এলো মা মিনার ঘরে, কাঁদিলে হাজার মানি হাসিলে মুক্তা ঝরে। ও দয়াল মুর্শে যার শাখা তার কিসের ভাবনা, মুর্শে যার শাখা তার। হিমন্ত বিশ্ব শর্মা এর উত্তর দিয়েছেন। হিমন্ত শর্মা বলছেন বাংলা কোনোদিন রবীন্দ্রনাথ ছাড়া অন্য কারোর, যারা মধ্যপ্রাচ্য থেকে এসছে, যারা আমাদেরকে বারবার করে ধর্মান্তরিত করতে এসেছে, তাদের ছিল না। হিমন্ত বিশ্ব শর্মা এর যোগ্য জবাব দিয়েছেন। কি বলেছেন শুনুন। आज आप देखिए कहीं से आ गया कोई हुमायूं कबीर, बोले हम यहाँ बाबरी मस्जिद बनाऊंगा। अरे तुम्हारा बाप का जगह है क्या? तुम्हारा बाप का जगह है क्या? तुम आएगा और बोलेगा हम बाबर का मस्जिद बनाऊंगा।
कोई बोलेगा मैं औरंगजेब का मस्जिद बनाऊंगा, कोई बोलेगा मैं शाहजहां का मस्जिद बनाऊंगा। अरे ये पश्चिम बंगाल है, ये रविंद्रनाथ ठाकुर का जमीन है, ये बाबर का जमीन नहीं है, ये तुम्हारा बाप का जमीन नहीं है। लेकिन ममता दी का कारण कोई लफंगा भी आके बोल सकता है कि हम बाबर का मस्जिद बना दूंगा। बोल के देखो असम में, अभी थाना में जाना पड़ेगा। আমি এরকম অনেকগুলো জিনিস মমতা বন্দ্যোপাধ্যায় কেন অস্বস্তিতে পড়ছেন সেগুলো শোনাবো, কিন্তু আমি এখন বামপন্থীদের নির্লজ্জতা সেটা এক্সপোজ করবার জন্য পরবর্তী সেগমেন্টে যাচ্ছি। বামপন্থীদের লজ্জা হওয়া উচিত। গতকালই বামপন্থী একজন সহকর্মী, একজন বামপন্থীদের সহযোদ্ধা, সে খুন হয়েছে। অত্যন্ত নিন্দনীয় ঘটনা এবং নিন্দনীয় এই ঘটনার শোকের একটি সময় তাদের উচিত নির্বাচন কমিশনকে আরো চাপ দেওয়া, প্রশ্ন করা, কেন্দ্রীয় বাহিনীকে প্রশ্ন করা। সেটা না করে আজকে দাঁতনে বিজেপি ক্যান্ডিডেট, বিজেপি প্রার্থী তার হাত ভেঙেছে বলে সেই হাত ভাঙা, তাকে যেভাবে মারা হয়েছে তার হাত ভেঙে গেছে, সেই হাত ভাঙার ছবি নিয়ে তারা সোশ্যাল মিডিয়ায় বলছে দেখো বিজেপির কি দারুণ একটা ছবি আমরা প্রকাশ করছি। এদের কি মানে মিনিমাম লজ্জাটুকু আছে? আর আমি নির্বাচন কমিশনকেও বলছি, প্রয়োজনে এবার কেন্দ্রীয় বাহিনী নয় ইন্ডিয়ান আর্মিকেই নামান। মমতা বন্দ্যোপাধ্যায় তো বলেই দিয়েছেন সেনাবাহিনী নামছে, মিলিটারি নামছে, নামান, কিন্তু দাঁতনের মতন কোনো ঘটনা যেন পুনরাবৃত্তি না হয়। এই মুহূর্তে ব্রেকিং নিউজ, ভোট প্রচারের শেষ দিনে বেরিয়ে আক্রান্ত হলেন বিজেপি প্রার্থী এবং কর্মী সমর্থকরা। দাঁতনের পশ্চিম মেদিনীপুর জেলার 219 নম্বরে যে বিধানসভা রয়েছে দাঁতন বিধানসভা, সেই বিধানসভার বিজেপি প্রার্থী অজিত কুমার জানার ওপর নৃশংস হামলা চালিয়েছে রাজ্যের শাসক দলের কর্মী এবং সমর্থকরা, অর্থাৎ তৃণমূল কংগ্রেস হামলা চালিয়েছে। অভিযোগ দাঁতনের বিজেপি প্রার্থীর হাত ভেঙে দেওয়া হয়েছে, পাশাপাশি শতাধিক বিজেপি কর্মী এবং সমর্থক তাদেরকেও নিগৃহীত হতে হয়েছে। দেখুন সেই ছবিটা, মারধর করা হচ্ছে, যখন মারধর করছে সেই সময়কার ছবিটা একবার দেখুন। সেই সময়কার ছবি দেখুন এই মুহূর্তে, গোটা এলাকা রণক্ষেত্র। আমাদের সাথে এই মুহূর্তে অজিত কুমার জানা নিজে রয়েছেন, দাঁতনের বিজেপি প্রার্থী অজিত কুমার জানা। অজিতবাবু, কি হয়েছিল ঘটনাটা? এবং দ্বিতীয়ত আমি জানি আপনার এই মুহূর্তের শারীরিক অবস্থা খুব একটা ভালো নয়, আপনি কেমন আছেন এখন? হ্যাঁ, সুস্থ আছি বৈভবজিৎ বাবু। একটু হাতে ব্যথা আছে, হাতের চোটটা বেশ জোরে লেগেছে আমাকে। কর্মীদের অনেক আবার কর্মী ভাইরা আহত হয়েছে, তাদের মাথা ফেটেছে, গায়ে আঁচড় লেগেছে, কান কেটে গেছে। দুজন আমার কর্মী বন্ধু, তাদেরকে বালেশ্বরে প্রথমে আমরা স্থানান্তর করেছিলাম। আপনি নিশ্চয়ই জানেন যে পশ্চিমবঙ্গের স্বাস্থ্যের যে অবস্থা কি আছে, কোনো ভরসা নেই পশ্চিমবঙ্গের স্বাস্থ্যের উপরে। বাধ্য হয়ে আমাকে পাশের রাজ্য উড়িষ্যাতে পাঠাতে হলো। এটা একটা বাংলার লজ্জা। আজকে স্বাস্থ্যের এখানে কোনো উন্নতি নেই। 15 বছর স্বাস্থ্যের কোথায় তলানিতে পৌঁছে গেছে। আজকে আমি যখন এই প্রাথমিক চিকিৎসালয়ে গেছিলাম চিকিৎসা করাতে, তখন অ্যাম্বুলেন্সে আমার ওই মুমূর্ষ রোগীটি বন্ধু, এই কর্মী ভাইটি 8 ঘন্টা পাক্কা 30 মিনিট ওকে পড়ে থাকতে হলো না, ড্রাইভার আসছে না। আপনি চিন্তা করতে পারেন যে পশ্চিমবঙ্গের স্বাস্থ্য অবস্থা কোথায় কত তলানিতে পৌঁছে গেছে। এটা কি স্বাস্থ্য? আজকে আর এই ধরনের কাজ হচ্ছে। আমি গত 16 তারিখ থেকে যখন প্রার্থী ঘোষণা হয়েছে তখন থেকে আমি লাগাতার কাজের মধ্যে আছি, প্রচারের মধ্যে আছি। আজকে শেষ দিনে আমরা ঠিক করে, আজকে একবার যদি বলেন কি হয়েছিল, ঘটনাটা কি হয়েছিল, এরকম রণক্ষেত্র হয়ে গেল কেন? সেটাই বলছি মহিম বাবু। আজকে শেষ দিনে আমরা ঠিক করেছিলাম যে আমরা সমস্ত কর্মী সমর্থকদের নিয়ে একটি বড় মোটরসাইকেল মিছিল করব। যারা পরিযায়ী শ্রমিক, যারা আমাদের বিজেপিকে ভালোবাসেন,
যারা রাজ্যের বাইরে আছেন, পরিযায়ী আছেন, তারা অনেকে নিজের পয়সা খরচা করে বাস ভাড়া করে ব্যাঙ্গালোর থেকে এসছেন, দিল্লি থেকে এসছেন, আর চেন্নাই থেকে এসছেন। তারা আজকে আমাদের এই মোটরসাইকেল র্যালিতে সামিল হয়েছিলেন। ওনারা খুব ক্ষুব্ধ। এই ধরনের পরিবেশ যদি থাকে তাহলে কি করে আগামী দিনে আমরা নির্বাচন করতে পারবো? আমি সকালে আজকে যে আমাদের শেষের দিনে প্রচারে বেরিয়েছিলাম, যখন প্রচার শেষ করে তুর্কা বলে একটি জায়গা আছে যেখানে মুসলমান অধ্যুষিত, মানে সংখ্যালঘু অধ্যুষিত জায়গা, সেটা ক্রস করার পরে আমরা যখন আমরা নির্বাচনী কার্যালয়ে ফিরছিলাম আমাদের কর্মী সঙ্গীদের নিয়ে, আমি একটি খোলা জিপে ছিলাম, আগে চলছিলাম। হঠাৎ আমার কাছে খবর এলো যে আমাদের পিছনের দিকে, মোটরসাইকেল বাহিনীর পিছনের দিকে 20-25 জন আমাদের কর্মী বন্ধুকে আটকে রেখেছে। আতলা বস্তি বলে একটা জায়গা, হারমাত বাহিনী, ওইটা সংখ্যালঘু মুসলমানরা ওখানে থাকে, কোন হিন্দুরা ওখানে শান্তিতে থাকতে পারে না। এরা সবাই তৃণমূলের আশ্রিত গুন্ডা। তৃণমূল যে এখন আর তার ভোটে ভরসা নেই, রাজনীতি তার গণতান্ত্রিক পদ্ধতি ভরসা রাখে না। এখন গুন্ডাগিরি করে কি করে আমাদের রাজ্য শাসন করতে হবে সেটাই পূর্ববচন করেছে। কিন্তু এবারে সেগুলো বালি এই নির্বাচন কমিশন ঠিক করেছে যে এবারে নির্বাচন পশ্চিমবঙ্গে সুষ্ঠু এবং অবাধ হয়ে ছাড়বে। তার জন্য যতখানি যেতে হয় যাচ্ছে। আর আমিও বলছি যে এই নির্বাচন সুষ্ঠু হবে, অবাধ হবে। আজকের যে ঘটনা ঘটেছে সেটা যদি এখানে স্থানীয় থানার ওসি অফিসার ইনচার্জ ছিলেন, তিনি একটু সতর্ক যদি থাকতেন তাহলে ঘটনাটা ঘটতো না, দুর্ঘটনা ঘটতো না, আমার এই কর্মী বন্ধুদের আহত হতো না। আজকে চিকিৎসা করাতে হচ্ছে কি উড়িষ্যায় গিয়ে, তার মধ্যে 2 জন সংকটাপন্ন অবস্থায় আছেন, তাদেরকে ভুবনেশ্বর এমসে রেফার করেছে। ঠিক, এটা কিসের ঘটনা? এটা তো কাম্য নয়। গণতন্ত্রের একটি দল তার নিজের কথা বলবে, অন্য একটি দল তার নিজের কথা বলবে, তাদের আদর্শ কথা বলবে, কে কত পরিষেবা দিতে পারবে সেটা বলবে। এ মারামারি কেন? কিসের মারামারি? মমতা কি ভেবেছেন কি যেটা কি বাংলাদেশে পরিণত করতে চান, না পাকিস্তানে পরিণত করতে চান, নাকি এটাকে আফগানিস্তানে পরিণত করতে চান? সেটা আর হবে না। এবারে পশ্চিমবঙ্গে আমরা আসছি, আমরা সুশাসন নিয়ে আসবো। আমি মহিবাবু আপনি বলে দিচ্ছি, লোক এমন ক্ষেপে আছে এখন, তৃণমূলকে হয়তো যে কোনো সময় একটু বড় আঘাত করতে পারে। বেশ, অনেক ধন্যবাদ অজিত বাবু, আপনি সুস্থ থাকুন। আমি নির্বাচন কমিশনকে বলবো এই ছবিগুলো দেখুন আপনারা, এবং এটাও যেন না হয় এই যে একজন প্রার্থীর হাত কেন ভেঙে যাবে, এরকম অবস্থা কেন হবে, এটা নিয়ে ভাবতে হবে। আমি দাতনের পর এবার মমতা বন্দ্যোপাধ্যায় এই যে লাগাতার টেনশনটা করছেন না, তার কারণ আছে, তার নির্দিষ্টভাবে ফর্মুলা আছে। বিজেপি আসলে সেই ফর্মুলা অনুযায়ী খেলছে। আর মিনমিনে মিডিয়া, দেখবেন মিনমিনে মিডিয়া এখন হঠাৎ করে আবার তৃণমূল কংগ্রেসকে জিতিয়ে দেওয়ার জন্য ঝাঁপিয়ে নেমেছে। আমি জানি না মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি তাদের কি কম্পালশন আছে, কিন্তু মিনমিনে মিডিয়ার এই ছবিগুলো ভাইরাল করবে না। অনুরাগ ঠাকুর উত্তর ভারতের একজন নেতা, বিজেপি নেতা, দীর্ঘদিন ধরে বিজেপিটা করেছেন, যুব মোর্চা করেছেন একটা সময়। অনুরাগ ঠাকুর স্পোর্টস মিনিস্টার ছিলেন, অনুরাগ ঠাকুর ইনফরমেশন ব্রডকাস্টিং মিনিস্টার ছিলেন। অনুরাগ ঠাকুর, হর্ষবর্ধন শ্রিংলা, তারা আজকে কবজি ডুবিয়ে মাছ এবং মাংস খাচ্ছে, এবং সেটা ক্যামেরা একদম ডেকে নিয়ে বলছে যে ভাই আমরা তো খাচ্ছিলামই, তোমরা এসো, মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখাও। আজ মমতা বন্দ্যোপাধ্যায়ের এই ন্যারেটিভটাও ফ্লপ হলো, ফ্লপ, সুপার ফ্লপ। আমি তো দিদিকে বলবো যে মমতা বন্দ্যোপাধ্যায় আপনি আইপ্যাককে নতুন কোনো ন্যারেটিভ নিয়ে আসতে বলুন। ও সরি, আইপ্যাক তো বন্ধ হয়ে গেছে, আইপ্যাকও নেই মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে। অসহায় মমতা বন্দ্যোপাধ্যায় এই মুহূর্তে আর কি করবেন? এরপরে হয়তো বলতে পারে যে দেখো বিজেপি এলে চকলেট খাওয়া বন্ধ করে দেবে, বিজেপি এলে ডাবের শরবত খাওয়া বন্ধ করে দেবে, বিজেপি এলে তুমি হয়তো হলুদ বাড়িতে আনতে পারবে না, বিজেপি এলে হয়তো চাটনি রান্না করতে পারবে না। মমতা বন্দ্যোপাধ্যায় এখন কি বলবেন না নিজেও জানেন না, যা মনে আসছে তাই বলে দিচ্ছেন। অনুরাগ ঠাকুরের এই মাছ খাওয়ার দৃশ্য অভূতপূর্ব, একবার দেখি। মমতা বন্দ্যোপাধ্যায় যে সময় বলছেন যে মাছ বন্ধ করে দেওয়া হবে, সেই সময় অনুরাগ ঠাকুর বাংলায় এসে মাছ খেয়ে বার্তা দিচ্ছেন যে মাছ বন্ধ নয়, বরং আমরা তো চেটেপুটে খাচ্ছি। अनुराग जी, इंटरव्यू नहीं मगर एक क्वेश्चन, मछली का टेस्ट कैसा है? बहुत अच्छा है, और वैसी अच्छी जीत हमारी भी होगी। मछली बहुत खाइए, मिष्टी दवाई खाइए और संदेश दीजिए। मगर ममता बनर्जी तो कह रहे हैं कि मछली बंद हो जाएगा, आमिष बंद हो जाएंगे। ममता जी का राज रहा तो जिस तरह से लोगों पर कर्ज का बोझ बढ़ रहा है,
बेरोजगारी बढ़ रही है, मछली खाना अपने आप बंद हो जाएगा उनका, क्योंकि बेरोजगारी बढ़ा रही ममता जी। 25% बेरोजगारी है, पलायन 30 लाख लोगों का रोजगार चला गया, लाखों लोग बंगाल से बाहर नौकरी करने जा रहे हैं। तो उन बातों से ध्यान हटाने की ममता बनर्जी जी झूठ बोल रही है। আমরা দেখতে পাচ্ছি শৃঙ্গলা বা হর্ষবর্ধন শৃঙ্গলা তিনি এসে গিয়েছেন, তিনিও যোগদান করলেন। স্যার 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 আপ कौन सी फिश आप ले रहे हैं? मेरा तो फेवरेट इलिश माछ है। तो ये तो इलिश माछ नहीं होगा, कतला है। कतला भी बहुत अच्छा है, बहुत पसंद करते हैं। ममता बनर्जी तो कह रहे हैं कि माछ मछली सब बंद हो जाएगा अगर बीजेपी स्टेट में आते तो। ये देखिए, बीजेपी के हैं, हम बीजेपी के हैं। मैंने कहा आपको कि हम हर रोज माछ लेते हैं, तो हमारा फेवरेट मच्छी है। और ये मतलब बीजेपी की सरकार आएगी तो मच्छी खाते रहेंगे, इसमें थोड़ी बंद करेंगे। इस स्टेट में किसान जो है, किसान के बाद जो फिशरमैन है उनका भी सिचुएशन बहुत खराब है, क्योंकि उनका कहना है कि यहाँ पर उन लोगों के लिए सहायता नहीं मिल रहा है। बीजेपी आने के बाद जब अगर आते हैं तो फिशरमैन के लिए अलग से उन लोगों के लिए कुछ सहायता आएंगे। मैंने बताया कि फिशरीज डेवलपमेंट, मरीन प्रोसेसिंग यूनिट्स, कोल्ड स्टोरेज, हर एक ब्लॉक में एक कोल्ड स्टोर चेन बनाना, पोर्ट को डेवलप करना, मच्छी का जो एक्सपोर्ट है उसमें। একটা হিন্ট দেব, একটা নয় একাধিক হিন্ট দেব, কিন্তু এখন একটা হিন্ট দিচ্ছি। মমতা বন্দ্যোপাধ্যায় আসলে নিজে হিন্ট পেয়ে গেছেন যে উনি হারছেন, কোনো হিন্ট পাচ্ছেন না জেতার। প্রত্যেকটা হিন্ট যা যা উনি পাচ্ছেন সমস্ত কিছু পরাজয়ের হিন্ট পাচ্ছেন। আর এর থেকে বড় বাজে খবর হতে পারে না কিছু মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য। মমতা বন্দ্যোপাধ্যায় মাছ মাংস নিয়ে বলেছিলেন বিজেপি আসলে নাকি মাছ মাংস বন্ধ করে দেবেন। আমি মমতা বন্দ্যোপাধ্যায়কে বলছি, আর মিথ্যাচারের পলিটিক্সটা করবেন না, যেটুকু সত্য আছে সেটুকুর পলিটিক্স করুন। মমতা বন্দ্যোপাধ্যায় এখন ভাবুন, আবার ফিরিয়ে আনলো ভাতার পলিটিক্স। বিজেপি এলে নাকি লক্ষ্মীর ভান্ডার বন্ধ করে দেবে, মানে এর থেকে হাস্যকর কিছু আছে? লক্ষ্মীর ভান্ডার নয়, লক্ষ্মীর মা, মা লক্ষ্মীর মা, মা অন্নপূর্ণা, তার নামে 1,500 নয় 3,000 টাকার ভাতা ঘোষণা করে দিয়েছে অলরেডি বিজেপি। আজকে মমতা বন্দ্যোপাধ্যায় আবার ভাতার রাজনীতি করছেন, লক্ষ্য পাচ্ছেন ভাতা নিয়ে। মানে উনি কি করছেন কেউ জানে না। একটা জিনিস জানে যে উনি হারছেন এবার। শুনুন। মেয়েদের লক্ষ্মীর ভান্ডার চিরদিন চলবে, চিরদিন। আমরা প্রতিশ্রুতি দিই না, আমরা করে দেখাই। অ্যানাউন্স করার ছিল 1 এপ্রিল থেকে পাবেন, 1 মার্চ থেকে বাড়তি টাকা পেয়েছেন কি পাননি? আমরা দেখি না কার কি আছে না আছে, সবাই বলে এটা তার অধিকার। আমি পিসিআরকে বলবো ঝটপট মানুষকে একটু বোঝানোর জন্য, নরেন্দ্র মোদী প্রথমত ভাতা বন্ধ হবে না, ভাতা বন্ধ হবে না, এটা অমিত শাহ বলে দিয়েছিলেন। সেই বাইকটাও আমি চালাবো। আমি শুরুতে ওই বাইকটাই প্রথমে চালাতে বলবো পিসিআরকে, যেখানে অমিত শাহকে আমরাই প্রশ্ন করেছিলাম যে অনেকে ভয় পাচ্ছেন যে বিজেপি এলে ভাতা বন্ধ হয়ে যাবে। অমিত শাহ ক্ল্যারিফিকেশন দিয়ে দিয়েছেন, ক্যাটাগরিক্যালি বলে দিয়েছেন কোনো ভাতা তো বন্ধ হবেই না, বরঞ্চ যে ভাতা চলছে সেগুলো বেশি হয়ে যাবে। অমিত শাহর বাইকটা শোনাই এবং তারপর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মহিলাদের জন্য কি করেছেন সেটাও শোনাবো। এবং তারপর আমাদের সাথে বিজেপি প্রার্থী রাজেশ কুমার, প্রাক্তন আইপিএস, তাকে নিয়ে আজকে মমতা বন্দ্যোপাধ্যায় কি না বলেছেন, তিনি আমাদের অতিথি থাকবেন। পরপর 3টে জিনিস শোনাবো, কিন্তু তার আগে অমিত শাহ। देखिए, मैं बंगाल की जनता को यह अपप्रचार चल रहा है, इससे स्पष्ट रूप से भारतीय जनता पार्टी की ओर से कहना चाहता हूं कि भारतीय जनता पार्टी की सरकार बनने के बाद अभी की जो सरकार जो स्कीमों के नाम से जो कुछ भी चला रही है, एक भी स्कीम बंद नहीं होगा। और हमारे घोषणा पत्र में हम जितने भी स्कीमें करेंगे उसको जमीन पर उतारेंगे। ये हमारा रिकॉर्ड है, ट्रैक रिकॉर्ड है देश भर में। অর্থাৎ আপনারা নিজেরা নিশ্চয়ই আশ্বস্ত হলেন যে অমিত শাহ
তিনি নিজে এটা ঘোষণা করে দিয়ে গেছেন, আজ নয়, আজ থেকে 1 মাস আগে, যে কোনো ভাতা বন্ধ হবে না, ভাতা চলবে। আপনারা টেনশন করবেন না, মমতা বন্দ্যোপাধ্যায়কে টেনশন করতে দিন। দ্বিতীয়ত, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, আরে তৃণমূল আজ না হয় কাল যাবে, বিজেপি এলে কি করবে ভাই? বাংলার মায়েরা, বাংলার মহিলারা, বাংলার মেয়েরা এই প্রশ্নটা করছেন। তারও উত্তর প্রধানমন্ত্রী দিয়ে দিয়েছেন। বাংলায় বিজেপি সরকার তৈরি করলে বাংলার লক্ষ্মীদের জন্য, বাংলার সরস্বতীদের জন্য, বাংলার অন্নপূর্ণাদের জন্য, বাংলার মমতাদের জন্য, বাংলার মমতাজদের জন্য, বাংলার একের পর এক যে মেয়েরা স্কুল ছুট, যে মেয়েরা হয়তো নির্ভয়া অভয়া নাম নিয়ে আজকে বাঁচছে বা মারা গেছে, তাদের জন্য বিজেপি কি করবে শুনুন। आपके जीवन की हर छोटी छोटी चिंता का बीजेपी ध्यान रखती है, इसलिए बीजेपी बहनों के लिए मातृशक्ति भरोसा कार्ड लेकर आई है। इसके तहत बंगाल की बहनों को हर साल 36,000 रुपए की मदद मिलेगी। बीजेपी सरकार बेटियों को ग्रेजुएशन की पढ़ाई के लिए 50,000 रुपया देगी। सुकन्या समृद्धि योजना को भी प्रोत्साहित किया जाएगा। गर्भावस्था के दौरान बहनों को बंगाल की बीजेपी सरकार 21,000 रुपये से अधिक देने वाली है। बंगाल की लाखों बहनों को लखपति दीदी बनाने का लक्ष्य लेकर चल रही है। उनको मुद्रा योजना के तहत 20 लाख रुपए तक की मदद दी जाएगी। बीजेपी आपके हक का पूरा चावल आपको देगी। बीजेपी बहनों के खाते में 1.5 लाख रुपए तक जमा करेगी ताकि वे अपना पक्का घर बना सके। बीजेपी सरकार 5 लाख रुपए तक मुफ्त इलाज की सुविधा देगी, जिसका फायदा यहां की लाखों बहनों को होगा। जन औषधि केंद्रों पर 80% डिस्काउंट पर दवाएं मिलेगी, और अगर किडनी से जुड़ी बीमारी है तो सरकारी अस्पताल में डायलिसिस मुफ्त होगा। बीजेपी सरकार बंगाल की बेटियों को सर्वाइकल कैंसर के मुफ्त टीके लगाएगी। आदिवासी बहनों और बेटियों की सिकल सेल बीमारी से जुड़ी मुफ्त जांच होगी। সুতরাং মমতা বন্দ্যোপাধ্যায় যে কথাগুলো বলছেন এগুলো আসলে অসহায় আর্তনাদ। তার কারণ মমতা বন্দ্যোপাধ্যায় জানেন তিনি হারছেন। মমতা বন্দ্যোপাধ্যায় জানেন যে তিনি এখন যাই বলুন না কেন মানুষ আর সেগুলো সিরিয়াসলি নিচ্ছে না, এবং সে কারণে মমতা বন্দ্যোপাধ্যায় যা নয় তাই বলে যাচ্ছেন। আজকে প্রাক্তন আইপিএস অফিসার, অবসরপ্রাপ্ত আইপিএস অফিসার রাজেশ কুমার, আপনারা জানেন রাজেশ কুমার এবং রাজীব কুমার এই দুজন একই ব্যাচের আইপিএস অফিসার, দুজনেই এবার রাজনীতিতে এসছেন। রাজীব কুমার আপনি জানেন তৃণমূল কংগ্রেসের এখন রাজ্যসভার এমপি হয়েছেন, আর রাজেশ কুমার তিনি বিজেপির প্রার্থী হয়েছেন। বিজেপির প্রার্থী তিনি হতেই পারেন, অবসর নেওয়ার পর তিনি বিজেপির প্রার্থী হয়েছেন। কিন্তু আজকে অদ্ভুতভাবে রাজেশ কুমারকে নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় ভয়ঙ্কর কিছু কথা বলে দিলেন। তিনি বললেন তিনি নাকি দুর্নীতির সাথে যুক্ত, এবং দুর্নীতির সাথে যুক্ত বলে তাকে টিকিট দিইনি, সে নাকি টিকিট চাইতে এসেছিল। রাজেশ কুমার আমাদের সাথে আছেন আজকে, জগদ্দলের প্রার্থী রাজেশ কুমার, তাকে আমি জিজ্ঞেস করবো। কিন্তু তার আগে মমতা বন্দ্যোপাধ্যায় কি বলেছেন রাজেশজি আপনিও এটা শুনে নিন, শুনি। এখানে একটা চোর পুলিশ দাঁড় করিয়েছে, আগে পুলিশ ছিল এখন রিটায়ার করে গেছে। আপনারা বদলা নেবেন কি নেবেন না আমি জানতে চাই। এই লোকটা নন্দীগ্রামে আমার ভোট দখল করেছিল, তাও আমি হারিনি। ও গদ্দারের লোক। পলিউশন কন্ট্রোল বোর্ডে আমি দিয়েছিলাম, পলিউশন কন্ট্রোল বোর্ডটাকে পলিউশন করে দিয়েছে। তোমার যে দিল্লিতে কত টাকা আছে, এখানেও কত টাকা আছে, ইন্ডাস্ট্রি থেকে কত টাকা নিয়েছো তার হিসেবও কিন্তু কারায় গন্ডায় আমার কাছে আছে, এটুকু জেনে রেখে দিও। তুমি আমার কাছে টিকিট চেয়েছিলে, আমি দিইনি। কেন দেব? তোমাদের মতো চোর ডাকাতদের টিকিট আমি দিই না। রাজেশ কুমার এই মুহূর্তে রয়েছেন। রাজেশ কুমার জগদ্দলের বিজেপি প্রার্থী। রাজেশ কুমার, আপনাকে নিয়ে তো ভয়ঙ্কর কথা মমতা বন্দ্যোপাধ্যায় জগদ্দলে দাঁড়িয়ে বললেন। আপনি চোর পুলিশ, আপনি টাকা খেয়েছেন,
আপনি টিকিট চাইতে এসেছিলেন, টিকিট দেয়নি, আপনি নন্দীগ্রামে মমতা বন্দ্যোপাধ্যায়কে হারিয়েছিলেন, কি বলবেন? নমস্কার আর বাংলার সমস্ত দর্শকদেরকে আমি আপনাকে একটাই কথা বলতে চাই, গত 10 বছর ধরে 2017 থেকে 2026 আমাকে সব সময় পুলিশের পোস্টিং থেকে বাইরে রাখা হয়েছে, কোনো গুরুত্বপূর্ণ পদে আমাকে বসায়নি। দুবার যখন ইলেকশন কমিশন, একবার আমাকে কলকাতা পুলিশের কমিশনার করলো, দ্বিতীয়বার যখন এডিজি ওয়েস্টার্ন জোন করলো, যার ভিতরে নন্দীগ্রামও আসে পূর্ব মেদিনীপুর জেলার মধ্যে, সেখানে পুরো নিরপেক্ষভাবে ইলেকশন করানোর জন্য উনি দুবারই আমাকে অনেক দিন, অনেক মাস আমাকে কম্পালসারি ওয়েটিং এ রাখলেন, yani উইদাউট এনি পোস্টিং আমাকে করা হলো। আমি উনার কোনো জিনিসের সামনে মাথা নত করিনি, উনি আমাকে সব সময় সিভিল পোস্টিং এ রেখেছে। আর এখন যখন সকল মানুষ, জগৎ দলের প্রত্যেক মানুষ উনার যে পার্টির প্রার্থী আছে তার সব চুরিগুলোকে সামনে ধরে রেখেছে, উনাকে যেই নামে জানা হয়, আমি জানি না, লোকজন উনাকে বাচ্চা বাচ্চা উনাকে একটা নামেই চিনে, লোহা চোর। যখন আমরা ওই জিনিসটাকে সামনে নিয়ে আসলাম, প্রত্যেক জিনিসটাকে সামনে নিয়ে আসলাম, কি করে উনার স্ত্রীর সম্পদ 60 মাসে 60 গুণ বাড়লো, এখন উনাকে এইসব প্রলাপ করতে হয়েছে, যেটা বুঝাই যাচ্ছে মৃত্যুন্মুখী সরকারের শেষ আর্তনাদ। উনার কথাকে আমি একটাই জিনিস বলবো, কি চোরের মায়ের বড় গলা। উনি এত বড় গলায় যখন বলছে, আমার খুব খুশি হলো উনাকে 2019-এর নির্বাচনেও এখানে আসতে হয়নি, উনাকে 2021-এও জগদ্দল আসতে হয়নি, উনাকে 2024-এও জগদ্দল আসতে হয়নি। এবার আমরা জগদ্দলের মানুষ উনাকে বাধ্য করে দিয়েছে আসার জন্য। আর আমি আপনাকে বলছি, আপনাদের সমস্ত দর্শকদেরকে বলছি, আমরা মানুষের ল্যাঙ্গুয়েজ যদি আমরা ঠিক মতো বুঝতে পারি, ওনাদের যে জিনিসটা ওরা মেসেজ আমাদেরকে দিচ্ছে, যে বার্তা দিচ্ছে, আপনারা জেনে রাখুন, আমরা ব্যারাকপুরের সব সিটে জয় করতে যাচ্ছি, বিজেপি সমস্ত 7টা সিট জিততে যাচ্ছে। কিন্তু 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 আমাকে একটা কথা বলুন, যে আপনি কি সত্যি নন্দীগ্রামে মমতা বন্দ্যোপাধ্যায়কে হারিয়ে দিয়েছিলেন? তখন এডিজি দক্ষিণবঙ্গ আপনি ছিলেন। মমতা বন্দ্যোপাধ্যায় তো এটাও বলেছে আপনি গদ্দারের লোক। আমি এডিজি ওয়েস্টার্ন জোন ছিলাম, ইলেকশন কমিশন আমাকে পোস্ট করলো, নিরপেক্ষভাবে ইলেকশন করানো আমার দায়িত্ব ছিল। গণতন্ত্রে গণদেবতাই শেষ কথা বলে, আমি একটা জিনিস জানি, নিরপেক্ষ ভোটিং হয়েছে, তার মধ্যে উনি হেরেছেন, উনি এই দুঃখটাকে জীবন পর্যন্ত বলতে পারবেন না। আমি আমার কাজ মাথা উঁচু করে করেছি, আমার গর্ব আছে, তারপরে পানিশমেন্ট পেয়েছি তারও গর্ব আছে, আর আমি মাথা নত করবো না। আমি স্বতন্ত্রতা সংগ্রাম সেনানী বাবার ছেলে, উনার সামনে কি মাথা নত করবো? উনি কি আমার উপরে অ্যালিগেশন লাগাবেন? উনি চোরদেরকে সকলকে টিকিট দিচ্ছেন, সব ডাকাতদেরকে উনি টিকিট দিচ্ছেন, আর উনি বলছেন যে আমি ওনার কাছে টিকিট চাইতে গেলাম। উনি বলুন, 2 বছরে তো ওনার সঙ্গে আমার কাজের জন্যই দেখা হয়নি, উনি কারোর সঙ্গে কথা বলেন না, কে ওনার কাছ থেকে টিকিট চাইবে? ওনার পার্টির টিকিট চাওয়া, চোরদের দলের টিকিট চাওয়া, আমি ওর মধ্যে নেই। বেশ, অনেক ধন্যবাদ রাজেশ বাবু। মমতা বন্দ্যোপাধ্যায় আজকে একজন আইপিএস অফিসার এবং ইউপিএস। চায়ের আসল স্বাদ শুধু MDHT+ থেকেই আসবে, মাথায় দেখো লবঙ্গ এলাচ দিয়ে ভরপুর MDH+T+ মশলা। MDH। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।